আচ্ছা, আমাদের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রায় প্রত্যেকটা কাজের পেছনে যে একটা আইন নীরবে কাজ করে যাচ্ছে, সেটা নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি? আজ আমরা ঠিক সেই আইনটি নিয়ে কথা বলবো, যা আমাদের দেওয়া নেওয়া আর সব প্রতিশ্রুতির মূল ভিত্তি, ১৮৭২ সালের চুক্তি আইন। চলুন একদম সহজ করে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা দেখে হয়তো মনে হচ্ছে আমি তো সারাদিনে কোনো কাগজপত্রে সই করি না। কিন্তু ব্যাপারটা হলো, সকালের নাস্তার জন্য পাউরুটি কেনা থেকে শুরু করে রিকশায় চড়ে কোথাও যাওয়া পর্যন্ত আমরা কিন্তু সারাক্ষণই ছোট ছোট চুক্তি করে চলেছি, নিজের অজান্তেই। তাই এই আলোচনাটা আসলে আমাদের সবার জন্যই খুব দরকারি। তো আজকের এই সফরে আমরা ঠিক কি জানতে চলেছি। প্রথমে আমরা দেখব এই চুক্তি আইনটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ। তারপর আমরা দুটো খুব কাছাকাছি শব্দের সম্মতি আর চুক্তি এর আসল পার্থক্যটা বুঝব। এরপর আমরা জানব সেই সব অপরিহার্য উপাদান বা স্তম্ভগুলো সম্পর্কে, যা একটা সাধারণ কথাকে আইনত বাধ্যতামূলক চুক্তিতে পরিণত করে। সাথে দেখব প্রস্তাব, স্বীকৃতি আর প্রতিদান জিনিসগুলো ঠিক কিভাবে কাজ করে। আর সব শেষে থাকছে সেই মূল সূত্রটা, যা জানলে পুরো বিষয়টা এক নিমিষে পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশে আমরা যে চুক্তি আইনটা মেনে চলি সেটা হলো ১৮৭২ সালের চুক্তি আইন। ভাবুন একবার, ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটা আইন আজও আমাদের দেশের ব্যবসা-বাণিজ্য আর বেশিরভাগ দেওয়ানি লেনদেনের একেবারে মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এটাই এর গুরুত্বটা বুঝিয়ে দেয়। আর এই কন্ট্রাক্ট শব্দটার পিছনের গল্পটাও কিন্তু বেশ মজার। এটা এসেছে একটা ল্যাটিন শব্দ কন্ট্রাক্টম থেকে, যার মানে হলো একসাথে করা বা একত্রিত করা। আইনটার কাজও ঠিক এটাই, দুই বা তার বেশি মানুষকে একটা কমন উদ্দেশ্যে আইনগতভাবে এক সুতোয় বেঁধে ফেলা। তো এবার আসা যাক একদম মূল জায়গায়। আমরা তো কত কথাই দিই, কত কিছুতেই মত দিই, কিন্তু সব কথাই কি আইনত বাধ্যতামূলক? কোন কথাটা নিছকই একটা সম্মতি আর কোনটা একটা পাকাপোক্ত চুক্তি? এই গুরুত্বপূর্ণ পার্থক্যটাই এখন আমরা বুঝব। চুক্তি আইন বলছে সম্মতি বা অ্যাগ্রিমেন্ট হলো এমন কিছু প্রতিশ্রুতি যেখানে এক পক্ষ যা দিচ্ছে অন্য পক্ষ তার বিনিময়ে কিছু পাচ্ছে। আরও সহজ করে বললে, যখন দুটো পক্ষ কোনো একটা বিষয়ে একমত হয়, মানে তাদের মধ্যে একটা মনের মিল হয়, তখনই একটা সম্মতি তৈরি হয়। যে কোনো চুক্তির এটাই হলো একেবারে প্রথম ধাপ। আর অন্যদিকে চুক্তি বা কন্ট্রাক্ট হলো এমন একটা সম্মতি যার পেছনে আইনের জোর আছে, মানে যেটাকে আইন দ্বারা বলবৎ করা যায়। এর মানে হলো, যদি কোনো এক পক্ষ তার কথা না রাখে, তাহলে অন্য পক্ষ আদালতের কাছে গিয়ে তার অধিকার চাইতে পারবে। অর্থাৎ একটা সম্মতি যখন আইনের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করে, কেবল তখনই সেটা একটা চুক্তির মর্যাদা পায়। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। সম্মতি তৈরি হতে লাগে শুধু প্রস্তাব, স্বীকৃতি আর প্রতিদান, কিন্তু এটা সবসময় আইনি বাধ্যবাধকতা তৈরি করে না। অন্যদিকে চুক্তি হতে গেলে একটা সম্মতির সাথে লাগবে আইনি প্রয়োগযোগ্যতা, আর চুক্তি মানেই হলো আইনি বাধ্যবাধকতা। এখান থেকে ওই বিখ্যাত কথাটা আসে, সব চুক্তি আসলে এক একটা সম্মতি, কিন্তু সব সম্মতি চুক্তি নয়। দেখুন, আইন নিজেই কিন্তু বিষয়টা একদম সহজ করে বলে দিয়েছে। আইনের ২-এর ঝ ধারাতে পরিষ্কার বলা আছে যে সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায়, সেটাই হলো চুক্তি। এর চেয়ে সহজ আর স্পষ্ট সংজ্ঞা হয় না। তাহলে এখন প্রশ্ন হলো, ঠিক কোন জিনিসগুলো একটা সাধারণ সম্মতিকে একটা শক্তিশালী আইনত বাধ্যতামূলক চুক্তিতে পরিণত করে? উত্তরটা হলো, এর কিছু অপরিহার্য উপাদান বা স্তম্ভ। এই স্তম্ভগুলোর ওপরই একটা চুক্তি দাঁড়িয়ে থাকে। এই যে লিস্টটা দেখছেন, এগুলোই হলো সেই স্তম্ভ। যেমন ধরুন, পক্ষগণের যোগ্যতা। এর মানে হলো, যারা চুক্তি করছে তাদের আইনত সেই চুক্তি করার সক্ষমতা থাকতে হবে। একজন নাবালক বা ধরুন মানসিক ভারসাম্যহীন কেউ যদি কোনো চুক্তি করে, আইন তাকে সুরক্ষা দেয় আর সেই চুক্তিটা সাধারণত বৈধ হয় না। আবার আরেকটা স্তম্ভ দেখুন, স্বাধীন সম্মতি বা ফ্রি কনসেন্ট। মানে রাজি হওয়াটা হতে হবে নিজের ইচ্ছায়, কোনো রকম চাপ, ভয় বা প্রতারণার বশবর্তী হয়ে নয়। এই প্রত্যেকটা উপাদানই কিন্তু ভীষণ জরুরি। এর যে কোনো একটা যদি না থাকে, তাহলে পুরো সম্মতির কাঠামোটা আইনিভাবে ভেঙে পড়তে পারে। চলুন এবার তাহলে চুক্তির একেবারে শুরুর দুটো উপাদান নিয়ে কথা বলি, প্রস্তাব আর স্বীকৃতি। যে কোনো সম্মতির জন্ম কিন্তু এই দুটো জিনিসের মেলবন্ধন থেকেই হয়। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত। প্রথমে একজন একটা আইনসম্মত প্রস্তাব বা অফার দেয়। সেই প্রস্তাবটা পরিষ্কারভাবে অন্য পক্ষকে জানানো হয়। এরপর অন্য পক্ষ যদি কোনো নতুন শর্ত না জুড়ে সেটা মেনে নেয় এবং সেই সম্মতির খবরটা আবার প্রথমজনের কাছে পৌঁছে দেয়, ব্যাস তখনই একটা প্রতিশ্রুতির জন্ম হয়। একদম তাই, আইনও ঠিক এই কথাটাই বলে।
যেই মুহূর্তে একটা প্রস্তাব বেশ অভাগর্ষণ গৃহীত হয়ে গেল, ঠিক সেই মুহূর্তেই সেটা একটা প্রতিশ্রুতিতে পরিণত হয়। আর এটাই হলো একটা সম্মতির মূল ভিত্তি। এবার আমরা চুক্তির এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা ছাড়া কোনো চুক্তি কল্পনা করা যায় না, আর সেটা হলো প্রতিদান বা ইংরেজিতে যাকে বলে কনসিডারেশন। খুব সহজ ভাষায় বললে প্রতিদান হলো একটা চুক্তির লেনদেন, কে কি দিচ্ছে আর তার বিনিময়ে কি পাচ্ছে। এটাই হলো একটা প্রতিশ্রুতির দাম। আইনের ভাষায় প্রতিদান মানে হল প্রতিশ্রুতিদাতার ইচ্ছায় কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে নিজেকে বিরত রাখা অথবা কোনো কিছুর প্রতিশ্রুতি দেওয়া। ধরুন, কেউ যদি তার গাড়িটা ৫ লাখ টাকায় বিক্রি করতে রাজি হয়, তাহলে বিক্রেতার জন্য প্রতিদান হল ওই ৫ লাখ টাকা, আর ক্রেতার জন্য প্রতিদান হল গাড়িটা। এটাই হলো সেই সামথিং ফর সামথিং বা কিছু একটার বিনিময়ে কিছু একটার ধারণা। আমাদের দেশের আইনে প্রতিদান ৩ রকম হতে পারে: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই যে অতীত প্রতিদানের ধারণাটা, এটা কিন্তু আমাদের আইনের একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিক। মানে অতীতে করে ফেলা কোনো কাজের বিনিময়েও বর্তমানে একটি বৈধ চুক্তি করা সম্ভব। এই টেবিলটা দেখুন, এখানে আমাদের আইনের সাথে ব্রিটিশ আইনের একটা দারুণ পার্থক্য তুলে ধরা হয়েছে। ব্রিটিশ আইনে অতীত প্রতিদানকে সাধারণত স্বীকৃতি দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশে এটা পুরোপুরি বৈধ। আবার দেখুন, আমাদের দেশে প্রতিদানটা শুধু প্রতিশ্রুতি গ্রহীতাই নয়, অন্য যে কেউ দিতে পারে। এই বিষয়গুলো আমাদের আইনকে অনেক বেশি নমনীয় করেছে। তবে একটা মজার ব্যতিক্রমও আছে। আইন বলছে কিছু বিশেষ ক্ষেত্রে প্রতিদান ছাড়াও চুক্তি বৈধ হতে পারে। যেমন, বাবা যদি শুধু ভালোবাসা আর স্নেহের কারণে তার সন্তানকে একটা বাড়ি লিখে দেন এবং সেই দলিলটা আইন মেনে রেজিস্ট্রি করা হয়, তাহলে এখানে কোনো টাকার লেনদেন না হলেও চুক্তিটা কিন্তু ১০০% বৈধ। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা কিছু জানলাম তার সবকিছু সারমর্ম কিন্তু একটা অসাধারণ বাক্যের মধ্যে লুকিয়ে আছে। চলুন সেটাই জেনে নেওয়া যাক। আর সেই সোনালী সূত্রটি হল, সকল চুক্তি সম্মতি, কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। আশা করি এখন আমরা সবাই বুঝতে পারছি কেন এটা বলা হয়। কারণ একটা সম্মতিকে চুক্তিতে পরিণত হতে হলে তাকে অবশ্যই আইনের সেই অপরিহার্য স্তম্ভগুলো পূরণ করতে হয় এবং আইন দ্বারা বলবৎযোগ্য হতে হয়। এটাই আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা। এখন যেহেতু একটা সাধারণ সম্মতি আর একটা আইনত বাধ্যতামূলক চুক্তির মূল ভিত্তিগুলো আমাদের জানা হলো, তাহলে পরের বার কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে বা কারো প্রতিশ্রুতিতে সম্মতি জানানোর আগে কোন কোন বিষয়ে মাথায় রাখা জরুরি বলে মনে হয়, এই জ্ঞানটা কিভাবে আমাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলোকে আরও সুরক্ষিত করতে পারে, একটু ভেবে দেখার মতো, তাই না?